আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাজবাড়ী থেকে সুমন শেখ উনি পাঠিয়েছেন Poco X3 Pro। প্রবলেম হচ্ছে ফোনটি কিন্তু অনই রয়েছে। কিন্তু এই ফোনটির সমস্যা হচ্ছে টাচে টোটালি কাজ করছে না। Poco X3 Pro ফোনে সাধারণত টাচে কাজ করে না। এই ধরনের প্রবলেমটা কিন্তু খুব রেয়ার। তারপরেও আমি বেশ কয়েকটি ফোন পেয়েছি এ ধরনের প্রবলেম এবং প্রত্যেকটি কিন্তু ফিক্স হয়েছে আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটি কিন্তু CPU রিভলভ করেই ফিক্স হয়েছে। তারপরেও চেক করব এই ফোনটিতে অন্য কোনো প্রবলেম রয়েছে কিনা। প্রথমত ফোনটি মনে হচ্ছে একেবারে ইনটেক রয়েছে, মানে এর আগে কেউ খুলেনি। এরকম যদি হয়ে থাকে বা কেউ খুলেও থাকে, যদি কোনো কাজ না করে থাকে, তাহলে আশা করা যায় যে এই প্রবলেমটি ফিক্স করা সম্ভব হবে। তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছে ফোন কিন্তু অনেকেই পাঠান এবং রেগুলার এই ফোনগুলো আসে এবং কি আমি চেষ্টা করি আমার সাধ্যমতো সেগুলোকে রিপেয়ার করার এবং কি রিপেয়ার করে পুনরায় আবার তাদের যে ঠিকানা, সেই ঠিকানায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি। তো বর্তমানে যে ফোনগুলো রয়েছে আসলে অনেকেই কিন্তু সচেতন, ঝুঁকি নিতে চান না। বিশেষ করে এই ধরনের প্রবলেমগুলো কিভাবে ফিক্স করবেন, কোথা থেকে ফিক্স করবেন, আর আদৌ কি এই প্রবলেমটা ঠিক হবে কি হবে না, এগুলো নিয়ে কিন্তু অনেক কনফিউশনে থাকেন। বিশেষ করে যারা এই ফোনগুলো নিয়ে সমস্যায় থাকেন অনেকেই ভাবেন যে কাস্টমার কেয়ারে গিয়ে এই সমাধানটি করবেন। অনেক সময় কাস্টমার কেয়ারে কিন্তু এই ধরনের সমাধানগুলো তারা করতে পারে না বা করে না। সাধারণত এগুলো বাহির থেকেই সবচেয়ে ভালো সার্ভিস পাওয়া যায়। কাস্টমার কেয়ারে বেশিরভাগ কিন্তু মাদারবোর্ড চেঞ্জ করে দেওয়া হয় এবং কি অনেক আম বেশি চার্জ করা হয় এই ফোনগুলো রিপেয়ার করতে গেলে। তো আপনারা চাইলে এই ধরনের ফোনগুলো আপনাদের লোকাল এরিয়াতে বা আপনার শহরে যারা সিপিইউ রিলেটেড কাজগুলো করছে তাদের কাছে গেলে হয়তো এই প্রবলেমটি খুব সহজে ফিক্স করে নিতে পারবেন। কিন্তু অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ানের হাতে কিন্তু তার ফোনটি পৌঁছাতে হবে। অনেক সময় দেখা যায় যে একটি জায়গাতে অনেকগুলো টেকনিশিয়ান থাকে, একটি দোকানেও কিন্তু ৪ থেকে ৫ জন টেকনিশিয়ান থাকে। সবাই কিন্তু এই ধরনের কাজে অভিজ্ঞ না। অনেকেই আছেন যারা প্র্যাকটিস করেন বা একদমই হাত এখনো পাকেনি বা অতটা অভিজ্ঞতা অর্জন করেননি। তারা কিন্তু এগুলো আ কম মূল্যে এই সিপিইউর কাজগুলো করতে চান এবং ডেড রিস্ক নিয়ে তারা কাজ করেন যে ফোনটা ডেড হয়ে গেলে বা অফ হয়ে গেলে সেক্ষেত্রে তাকে কিছু বলা যাবে না। এই ধরনের কন্ডিশনে কিন্তু তারা এই ফোনগুলো রিপেয়ার করতে চায় এবং কি খুব অল্প খরচে তারা এই কাজগুলো করে দিতে চায়। আমি এরকম পেয়েছি, যে কারণে এই ভিডিওতে আমি শেয়ার করছি। খুবই অল্প মূল্যে তারা সিপিইউ রিবোলিং করে এবং কি রিবোলিংয়ের কন্ডিশন বা ফোনের যে কন্ডিশন এতটাই খারাপ, যেটা আরকি পুনরায় আবার রিপেয়ার করা খুব কঠিন হয়ে যায়। অনেক ক্ষেত্রে সেটা হয় না। তো এই ধরনের ঝুঁকিতে কেউ ফেলতে না চাইলে তারা কিন্তু চান যে যেভাবেই হোক ফোনগুলোকে সঠিক জায়গাতে পাঠিয়ে ফোনগুলো রিপেয়ার করে নিতে। তো যাই হোক আমি যথারীতি তারপরেও যেহেতু টাচ কাজ করছে না, টাচের যে লাইনগুলো সেগুলো চেক করে নেব যে কোনো লাইনে ওপেন রয়েছে কিনা বা কোনো লাইন শর্ট রয়েছে কিনা। অ্যাকচুয়ালি টাচ কাজ না করলে এ ধরনের লাইনগুলোতে অনেক সময় আমরা দেখতে পাই যে জিআর ঠিকঠাক মতো দেখায়, যেটা কুল টেস্টিংয়ে কিন্তু ওকে দেখায়। অনেক সময় হট টেস্টিংয়ে গিয়ে সেগুলো কিন্তু প্রবলেম দেখায়। আবার সিপিইউ থেকে যে সিগন্যাল তৈরি করার কথা, সেই সিগন্যালটা তৈরি না করলেও কিন্তু টাচে কাজ করে না। যাই হোক ফোনটা যেহেতু একদম ইনটেক, আশা করি খুব সুন্দরভাবে কাজটি আমি করে সাকসেসফুলি যে টাচের প্রবলেমটি সেটি সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। আর ফ্রেশ একটি মাদারবোর্ড খুব সুন্দর চকচকে ঝকঝকে এরকমভাবেই থাকবে রিপেয়ার করার পরেও এবং লং টাইম সেই ফোনটি যেন ভালোভাবে চলে সেই আ লক্ষ্য রেখেই কিন্তু আমি সবসময় রিপেয়ারের কাজগুলো করে থাকি, যদি আপনার ফোনটা ফ্রেশ কন্ডিশনে থাকে। তো যা হোক আমি ১ম এ যে কাজটি করছি, উপরের যে কভারটা রয়েছে সেটা হালকা করে তুলে নেব। এটা আঠা দিয়ে লাগানো থাকে। আর RAM CPU রিমুভ করার আগে অবশ্যই কিন্তু গ্লু কাট করে নিতে হয়। আমি কিন্তু গ্লু কাট অলরেডি করে নিয়েছি। আর এবার আমি হিট করে নিচ্ছি এবং RAM টা এটা হচ্ছে ৬ ১২৮ ভ্যারিয়েন্টের একটি ফোন। তো আমি RAM টা ১ম এ রিমুভ করব। খুবই স্মুথলি এবং কি খুব সুন্দরভাবে যেন রিমুভ হয় সেদিকে খেয়াল করে আমি কিন্তু RAM টা রিমুভ করে নিচ্ছি। দেখুন একেবারে খুব সুন্দরভাবে RAM টা রিমুভ হলো এবং দেখুন এখানে কিন্তু মনে হচ্ছে একটু গ্লু নেই। অনেক সময় এরকম আমরা পেয়ে থাকি যে RAM-এর মধ্যে কোনো গ্লু থাকে না, বাট CPU-র নিচে ঠিকই গ্লু রয়েছে। CPU রিমুভ হয়েছে, RAM-ও রিমুভ হয়েছে। এক ঝটকায় কিন্তু আমি রিমুভ করে নিয়েছি। আর কাজের যে মান বা কাজের যে কোয়ালিটি সেটা আপনারা দেখলেই হয়তো কিছুটা আইডিয়া করতে পারবেন। আমি চেষ্টা করি সবসময় সুন্দরভাবে কাজ করার। আর প্রতিনিয়ত কাজের যে কৌশল সেগুলো কিন্তু আপডেট করার চেষ্টা করে থাকি। তো এ হচ্ছে RAM। RAM-টা আমি ক্লিন করে নিচ্ছি ব্রাশ করে। কারণ হচ্ছে RAM-এর মধ্যে কোনো গ্লু বা কোনো সোল্ডারিং বলও নেই। কারণ RAM-টা রিমুভ করার সময় 100% বল কিন্তু CPU-র সঙ্গে ছিল।
র্যামের সঙ্গে কোনো বল নেই। আর আমি এবার সিপিইউটা ক্লিন করে নেব। সিপিইউ ক্লিন করার সময় আমি ক্যাপাসিটরগুলো রেখেই ক্লিন করি সবসময়। আপনারা জানেন যে এটা আমার আসলে ভালো লাগে, যে কারণেই করি। আর এটা করাতে কিন্তু সেটটাও ভালো চলবে আশা করা যায়, কারণ সেটের যে এই সিপিইউর নিচে ক্যাপাসিটরগুলো থাকে এগুলো অবশ্যই দরকারি, যে কারণেই দিয়েছে। এগুলো না থাকলেও ফোন চলে না এরকম না, ফোন চলে, বাট আরও বেশি পারফরমেন্স পাওয়ার জন্য আমার মনে হয় ক্যাপাসিটরগুলো থাকা ভালো, যে কারণে আমি চেষ্টা করি এগুলো রেখে কাজ করতে। তো যা হোক, আমি এবার যে কাজটি করছি, আমি প্রসেসরটি ইনস্টল করে দিচ্ছি, কারণ প্রসেসর ইনস্টল করার পরেই কিন্তু আমরা র্যাম ইনস্টল করব। প্রসেসর ইনস্টল করার সময় খেয়াল রাখতে হয় যেন মাদারবোর্ডটি ঠিকঠাক মতো পরিষ্কার আছে কিনা সেখানে বসানোর সময়, এবং কি মাদারবোর্ডে ঠিকঠাক মতো পজিশন মতো সিপিইউ বসিয়ে তারপরে কিন্তু হিট দিয়ে আমরা সোল্ডারিং করে নিই। তো এবার আমি র্যাম ইনস্টল করছি। আর র্যাম ইনস্টল করার সময়ও সেম একই পজিশন খেয়াল করতে হয়, এবং উপর থেকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হয় যে আশেপাশে ঠিকঠাক মতো পজিশনে বসছে কিনা। তো র্যাম সিপিইউ ইনস্টল শেষ। আমি আপনাদেরকে একটু শর্টকাটে সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম, যদিও এ ধরনের কাজ প্রচুর পরিমাণে রয়েছে আমার ভিডিওতে। বেশিরভাগই পোকো X3 প্রো বা X3 এ ধরনের ফোনগুলো, পোকো সিরিজের ফোনগুলো বা প্রসেসর নিয়ে কাজ করা ফোনগুলো, কারণ আমি এই কাজগুলি করে থাকি প্রতিনিয়ত। আপনারা চাইলে এই কাজগুলো সার্ভিস নিতে চাইলে, প্রসেসরের প্রবলেম হলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। অবশ্যই মেসেজ করবেন অথবা ভয়েস দিবেন। ফোনটা এবার আমি অন করছি এবং দেখুন পোকো লেখা চলে আসছে, বুট লোডার আনলক করা রয়েছে ফোনটিতে। আর এই ফোনের যে ইউজার রয়েছেন, আমি লকটা ওপেন করে নিলাম এবং ফোনটা আমি কাস্টমারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। যাই হোক, প্যাটার্ন লকটা আনলক করে আমি কিন্তু ক্যামেরাগুলো চেক করে দিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় যে রিবোলিংয়ের পর এগুলো কিন্তু চেক করে দেওয়া জরুরি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।